ভারত কি হাসিনা বিরোধী হয়ে যাবে? সম্প্রতি বিবিসি বাংলা হঠাৎ নড়েচড়ে জেগে উঠেছে। তাতে শেখ হাসিনা সরকারের বিবিসি যেন এক কড়া সমালোচক। এই মর্মে নিজের একটা পরিচয় তাকে দাঁড় করাতে হবে, এমন যেন পণ করেছে বিবিসি। গত 10 বছরে আমরা তাদের এমন ভূমিকা দেখিনি। এই সময়টায় আমাদের মেজর মিডিয়া হাউসগুলো সরকারের মুখ চেয়ে রিপোর্ট করে চলেছে। সেখানে গত নির্বাচনের সময় থেকে এখন বিবিসি যে সরকার বিরোধী, ধারাবাহিকভাবে তা প্রমাণে উঠে পড়ে লেগেছে। যদিও এবার ভারতের হয়ে কিছু কাজ করে দেওয়ার দায়িত্ব তারা নিয়েছে বলে সমালোচনা হচ্ছে। দুদিন আগে 29 জানুয়ারি সে এক রিপোর্ট ছেপেছে, যার শিরোনাম হলো বিএনপিকে নিয়ে ভারতের সমস্যাটা ঠিক কোথায়। দেখা গেছে ভারত বিএনপিকে যে কত গভীরভাবে অপছন্দ করে, এরই প্রমাণ দলিল হতে চেয়েছে এই রিপোর্ট। ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতাদের, বিশেষ করে বাংলার নেতাদের সাথে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক বলে মনে করা হয় বিবিসি বাংলার এমন সাংবাদিক হলেন শুভজ্যোতি ঘোষ। এই রিপোর্ট তারই লেখা। অর্ডার দেওয়ার রিপোর্ট এটাকে মনে করার কারণ আছে। কেন? ব্যাপারটা হলো বিএনপি সম্পর্কে ভারতের বিজেপি সরকারের শক্ত রিজার্ভেশন বা আপত্তি আছে। এই কথাটা বলবার ওসিলা হিসেবে অনুরুদ্ধ হয়ে বিবিসি যেন ভান করে যে তারা নিজের উদ্যোগে ভারতের কাছে জানতে চেয়েছে বিএনপি প্রসঙ্গে ভারতের সরকারি অবস্থান কি, আর তা জেনে এ ভিত্তিতে একটা রিপোর্ট করছে। এটাই শুভজ্যোতি ঘোষের রিপোর্ট। এতে ভারতের লাভালাভ হলো যে তারা বিএনপির বিরুদ্ধে কটু কথা বলার সুযোগ পেয়েছেন ও নিচ্ছেন। এছাড়া দেখানো গেল যে বিএনপি বিরোধী কথা তারা নিজে জেসে বলেননি, বরং বিবিসি জানতে চাওয়াতে তাদের বলতে হয়েছে। কিন্তু মোদী সরকার বা বিজেপিকে এখন এই রিপোর্ট করতে হচ্ছে কেন? আমরা ইতিমধ্যে সবাই জানি, নির্বাচনের আগে কৌশলগত কারণে বিএনপি ভারতের সাথে একটা ওয়ার্কিং টার্ম বা একসাথে কাজ করার ন্যূনতম বোঝাবুঝি সৃষ্টি করতে চেয়েছিল। যদিও বোকামি আর অদূরদর্শী নেতৃত্ব বা প্রতিনিধিদের পুয়ার পারফরমেন্সের কারণে ভারতের সাথে বিএনপি কথা বলতে গিয়ে নিজের মা বাবাকে গালি দেওয়ার মতো অবস্থা করে ফেলেছিলেন, বা কোনো সময়ে তারা দৃশ্যত ভারতের অধীনস্থতার পর্যায়ে চলে গিয়েছিলেন। তবে বিএনপির নির্বাচনের আগে কৌশলগত কারণে ভারতের দিকে এগোনোতে বা কথা বলাতে ভুল হয়েছে, এটা সমস্যার এমন মনে করা ভুল হবে। যে কোনো দল কৌশলগত কারণে এমনই করে থাকে। প্রতিপক্ষকে আস্থায় নিতে বা ঠান্ডা রাখার জন্য ভিন্ন রাষ্ট্রকে অনেক রকম কথা বলতে হয়, জড়াতে হয়। কিন্তু আমরা এমন কোনো দাগের নিচে নামতে পারি না যে দাগ কঠোরভাবে আগেই টেনে নিতে হয় আর সেটা কঠোরভাবে অনুসরণ করতে হয়। আর সবচেয়ে বড় কথা, হোমওয়ার্ক সাথে করে রাখ। তদুপরি দক্ষ লোককে প্রতিনিধি বেছে নিয়ে কাজে নামতে তো হয়ই। এসব ক্ষেত্রে বিএনপির অনেক ত্রুটি ছিল। এছাড়া মূল কি মেসেজ দিতে চাওয়া হচ্ছে, এর ভাষা, ভঙ্গি আর উপস্থাপন দক্ষতা আগেই নিজের স্পষ্ট করে নিতে হয়। এক কথায় বললে এক্ষেত্রে বিএনপির বড় রকমের কিছু অগ্রহণযোগ্য ব্যর্থতা ও অযোগ্যতা ছিল। ভারতের দিক থেকে বললে তারা ভেবেছেন বিএনপির এই এগিয়ে আসা, এটা তাদের উপভোগের সময়। হাতি হয়ে বসে বিএনপির নত হয়ে সালাম নেওয়ার সময় তাদের ব্যাপারটা যেন এমন। ভারতপ্রীতি সরকার কায়েম থাকা সত্ত্বেও বাংলাদেশ বিরোধী দল নিজেই ভারতের মন পাওয়া বা গলানোর চেষ্টা করছে। ফলে বিএনপিকে এবার বাগে পেয়েছি ধরনের আচরণ করছে পড়শি দেশ, যেন বোঝাতে চেয়েছিল বাংলাদেশের রাজা ঠিক করার ক্ষমতা আমাদের হাতে, বুঝেছ? অথচ নিজেই বোঝেনি এই নির্বাচন ভারতের জন্য কোনো দুর্ভাগ্য বয়ে আনছে। এ প্রসঙ্গে আরও পরে আলোচনা করা হবে। বিএনপি প্রসঙ্গে ভারতের আচরণ কেবল এটাই বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ভারতের পুরা অবস্থান নয়, বরং বলা যায় একেবারেই বাইরের দিক, শো আপ অংশ এটি। ভেতরের রূপটা ছিল উদ্বিগ্নতার। আমাদের এবারের নির্বাচনে কি হয় তা নিয়ে অনিশ্চয়তা নিয়ে ভারত ছিল উদ্বিগ্ন। এর বড় কারণটা হলো তাদের গোয়েন্দা অনুসন্ধান ভিত্তিক বিশ্বাস ছিল নির্বাচনে কি হতে পারে, ফলাফল ও পরিস্থিতি ইত্যাদির রিপোর্ট। সবখানেই তারা নিশ্চিত হচ্ছিল এবার হাসিনার আর খবর থাকবে না, আওয়ামী লীগ হারবে। আর বারবার নানা দিক থেকে অনুসন্ধানের একই ফল আসাতে তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। ফলে শেখ হাসিনার উপর থেকে আস্থা একেবারে তুলে না নিলেও ঢিলা দিয়ে ফেলেছিলেন, অথবা বলা যায় এরই এক প্রকাশ ঘটেছিল বিএনপির প্রতিনিধিদের সাথে দেখা করতে আগ্রহী হওয়া। এভাবে আলাপ করার সুযোগ নেওয়া হয়েছিল যে বিএনপি কি চায় সেটা মন দিয়ে শোনা যাবে। এগুলো করা হয় আসলে আগ্রহের সাথেই। অথচ এখন ওই বিবিসি রিপোর্টে সেসব আগ্রহের কথা এড়িয়ে সব ধুয়ে ফেলার প্রয়াস চলছে। সার কথায় সে সময়ে সব শেষে তারা সম্পর্কটা এমন জায়গায় উঠিয়েছিলেন, যদি শেখ হাসিনার পতন হয়েই যায় সেক্ষেত্রে সেখান থেকে যেন শুরু করা যায়, যাতে অন্ধকার বা একটা শুধু আসরের দাগ থেকে শুরু না করতে হয়। অথবা সেক্ষেত্রে নির্বাচনে সম্ভাব্য জয়ী নায়ক বিএনপির একেবারে অপরিচিত বলে ভারতের কাছে না হাজির হয় বা ভারতকে তাদের পেছনে ঘুরতে না হয়। ভারতের দিক থেকে দেখলে এটা নিঃসন্দেহে একটা বড় রিস্ক নেওয়া। শুধু তাই নয়, এ কারণে এবারের নির্বাচনে মোদী সরকার শেখ হাসিনার অনুরোধ পেয়েও তা রাখতে পারেনি। এমনকি হাসিনার ভারতকে দেয়ার ভান্ডার খুলে ধরা সত্ত্বেও 2014 সালের মতো একজন সুজাতা পাঠিয়ে তার পক্ষে প্রকাশ্যে সমর্থন জানাতে পারেনি। অর্থাৎ মোদীর ভারত বিএনপির সাথে বাতচিতের খাতা খুলেছিল। এর মানে হলো
বিএনপি ক্ষমতায় এসে যেতেও পারে এমন সম্ভাবনাকে ভারত স্বীকার করছে। কিন্তু পরে যদি ফলাফলে দেখা যায় বিএনপি ক্ষমতায় আসতে পারেনি, তবে সেক্ষেত্রে এটা হবে শেখ হাসিনাকে অখুশি করার বিরাট এক রিস্ক। বাস্তবে তাই হয়েছে। অন্যদিকে কূটনৈতিক রীতিনীতি ভেঙে নির্বাচনে আওয়ামী লীগকে এবারও প্রকাশ্যে সমর্থন জানাতে না পারায় সেটাও আরেক বাড়তি রিস্ক ছিল। বাড়তি রিস্ক এজন্য যে আগেরবার কূটনৈতিক রীতি ভেঙে সমর্থন করার সুজাতা স্ট্যান্ডার্ড তো ভারতেই সৃষ্টি। এমনকি নির্বাচনের আগে গত বছর মে মাসে শেষ ভারত সফর থেকে ফিরে শেখ হাসিনার হতাশা প্রকাশ, আর তখন মন্তব্য, আমরা ভারতকে যেটা দিয়েছি তারা তা সারা জীবন মনে রাখবেন, আমরা স্মরণে রাখতে পারি। মোট কথা ভারত একটা চরম বাজি ধরেছিল। এখন বলাই বাহুল্য ভারত তাতে হেরে গেছে। সারাংশে বললে শেখ হাসিনা আবার নাও জিততে পারেন, এর বেশ সম্ভাবনা আছে। ভারতকে এই অবস্থান নিতে হয়েছিল তার গোয়েন্দা অনুসন্ধান বিশ্লেষণের কারণে, আর এটাই ছিল তার বাজি। তবে এটা জুয়ার মতো নয় যে চরকির কাঁটা কোথায় গিয়ে থামে, এমনটা দেখতে হয়। যদি মানুষ ভোট দিতে পারে তাদের সিদ্ধান্ত ছিল এই অনুমানের ওপর দাঁড়ানো, মানে 2006 সালের আগের বাংলাদেশের স্ট্যান্ডার্ডে অবাধ নিরপেক্ষ কোনো ভোট এখানে হলে, যদিও আগের দিনই ভোট হয়ে যায় আর সে অনুযায়ী ফলাফল আসে, সেক্ষেত্রে কি হবে? খুব সম্ভবত এমন সম্ভাবনার কথা তাদের মাথায় আসেইনি, তাই কোনো অনুমানেই এটা ছিল না। ভারতের চন্দন নন্দী টুইট বলছে এমন তথ্য তারা জেনেছেন ভোটের মাত্র 4 দিন আগে, মানে তারা কোনো অনুমান করেননি মানুষ যদি ভোট দিতে না পারে অথচ ফলাফল রেডি পাওয়া যায় সেক্ষেত্রে কি হবে। এজন্যই বাংলাদেশের নির্বাচনে তাদের গোয়েন্দা অনুমান মেলেনি, মানে গোয়েন্দাদের তথ্য সংগ্রহের ব্যর্থতা সবকিছুর মূলে। ফলে এখন মুখ পোড়া অবস্থা। আর সেখান থেকে স্বীয় অবস্থান পুনরুদ্ধারের জন্য ভারতীয় তাগিদের প্রমাণ হলো বিবিসি বাংলার আলোচ্য রিপোর্ট। নির্বাচনের ফলাফল বা পরিণতি নিয়ে ভারতের গোয়েন্দা বিশ্লেষণজাত উপসংহার, আর এর ওপর দাঁড়িয়েই এটা তাদের কতটা নির্ভরতা নিশ্চয়তা দিয়েছিল এর সবচেয়ে ভালো প্রমাণ হলো 5 সেপ্টেম্বর 2018 সালে লেখা পিনাক রঞ্জন চক্রবর্তীর নিবন্ধ। এটা গোয়েন্দা বিশ্লেষণের ওপর দাঁড়িয়ে লেখা নিবন্ধ বলে অনুমান করা যায়। পিনাক লিখেছিলেন, ক্রমেই এমন অভিমত জোরালো হচ্ছে যে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হলে আওয়ামী লীগ আগামী সংসদ নির্বাচনে লজ্জাজনক সংখ্যালঘুতে পরিণত হবে। অর্থাৎ তিনি ওই লেখায় ভারতের দিক থেকে শেখ হাসিনার ওপর আর কোনো আশা ভরসা রাখেননি, তার আবার ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা দেখেননি, এমন ধারণা অনুমানের ভিত্তিতে তিনি লিখেছিলেন। সেই কারণে আরও আগ বাড়িয়ে হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, হিন্দু সংখ্যালঘুদের হয়রানি ও বৈষম্যের অভিযোগের মতো মারাত্মক বিষয়গুলো এনেছিলেন। সবচেয়ে মারাত্মক দিকটা হলো গুলি করে হত্যার নীতি নেওয়ার অভিযোগ তোলা। পিনাক লিখেছিলেন, মাদকের বিরুদ্ধে কথিত জাতীয় অভিযানটি গুলি করে হত্যার নীতিতে পর্যবসিত, তবে যা এটা অন্যের অভিযোগ যা তিনি কেবল ব্যবহার করছেন। এই ছলের আড়ালে পিনাক কথাটা বলার সুযোগ নিয়েছেন। এছাড়াও তার শেষের বাক্য খুবই মারাত্মক বলে প্রতীয়মান। তিনি লিখছেন, শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক প্রবণতা ও তার প্রতি ভারতের সমর্থন অনিবার্য মনে করাটা ভারতের স্বার্থের অনুকূল নয়। ভারতের নীতি নির্ধারণী পর্যায়ে ক্রমেই এমন অনুভূতিও জোরালো হচ্ছে। অপরদিকে বিএনপিকে নিয়ে জোট ঐক্যফ্রন্টের খুবই দ্রুত উত্থান, এই ফেনোমেনাটাকে ভারত নিজের গোয়েন্দা রিপোর্টের সাথে মিল খায় এমন ঘটনা হিসেবে দেখেছিল। বলা যায় ক্ষমতাসীনদের পতন আসন্ন ধরনের অনুমানে ভারতের বিভ্রান্তি সহ আগানোর ষোলকলা পূর্ণ হয়ে যায়।